ভোট ব্যাংকের পুরনো সমীকরণ কি এবার ওলটপালট হতে চলেছে বাংলায়? যে মুসলিম ভোটকে দীর্ঘকাল শাসক দলের জেতার নিশ্চিত গ্যারান্টি বা ভেটো বলে মনে করা হয়েছে 2026-এর বিধানসভায়, কি সেই মিথ একেবারে ভেঙে যেতে চলেছে? উত্তরপ্রদেশ আর আসামের পর এবার কি পশ্চিমবঙ্গ দেখবে এক নতুন রাজনৈতিক মেরুকরণ? একদিকে 91 লক্ষ ভোটার বাদ যাওয়া আর অন্যদিকে জনবিন্যাসের দ্রুত পরিবর্তন, এই দুইয়ের চাপে কার গদি টলমল? 2026-এর মহাযুদ্ধে কে হারবে আর কে জিতবে সেই বিশ্লেষণ নিয়েই আজকের প্রতিবেদন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। দেশে স্বাধীনতার পর থেকেই মুসলিম ভোট ব্যাংক তৈরি করা হয়েছিল। বলা হয়েছিল এর মাধ্যমে দেশকে ধর্ম নিরপেক্ষ রাখা হবে। কংগ্রেস বলেছিল আমরা পাকিস্তানের মতো কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র হতে যাচ্ছি না, আর ভারতও কখনো কোনোভাবেই হিন্দু রাষ্ট্র হবে না। তাই অনেক পাকিস্তানপন্থী মৌলবাদীকেও এখানে রেখে দেয় কংগ্রেস। তাদের রাখা হয়েছিল এই উদ্দেশ্যে যে একটা ভোট ব্যাংক তৈরি করা হবে। দীর্ঘ সময় ধরে এই ভোট ব্যাংক প্রথমে কংগ্রেসের জন্য কাজ করেছে, পরে বিভিন্ন আঞ্চলিক দলের জন্য। 2014 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই মুসলিম ভোট ব্যাংকের প্রভাব ভাঙতে শুরু করে। দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ 3টি রাজ্যের তালিকা করলে প্রথমে আসে জম্মু ও কাশ্মীর, এরপরে আসে অসম এবং 3 নম্বরে আসে পশ্চিমবঙ্গের নাম। উত্তরপ্রদেশে দীর্ঘদিন ধরেই মুসলিম ভোটের প্রভাব ছিল, তাই ভারতীয় জনতা পার্টি প্রথমে 2016 সালে অসমে, যেখানে প্রায় 33% মুসলিম জনসংখ্যা, সেখানে এই প্রভাব ভেঙে সরকার গঠন করে। সেখানে প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস, যাদের মুসলিম ভোট পাওয়া প্রায় নিশ্চিত ছিল, তবুও বিজেপি জিতে যায়। এরপর 2017 সালে উত্তরপ্রদেশেও মুসলিম ভোটের এই প্রভাব অনেকটাই কমে যায়। আগে এমন ধারণা ছিল যে যার সঙ্গে মুসলিম ভোট থাকবে তারই সরকার হবে, তাই সমাজবাদী পার্টি বলুন কিংবা বহুজন সমাজবাদী পার্টি, এদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো যে মুসলিম ভোট কারা বেশি টানতে পারবে। দীর্ঘদিন ধরে এই ভোট কংগ্রেসের সঙ্গেও ছিল। এর ফলে মুসলিম ভোট যেদিকে যেত সেদিকেই সরকার গঠিত হতো। বিজেপি এই ধারাকে একেবারে ভাঙার চেষ্টা করে। এখন তৃতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে, যেখানে এই প্রভাব আর কাজ করবে না, এমনটাই দাবি করা হচ্ছে কোনো কোনো মহল থেকে। বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, ফলাফল তো এখনো প্রকাশিত হয়নি, 4 মে হবে। তবে মানুষের প্রতিক্রিয়া দেখে কিছু প্রবণতা বোঝা যাচ্ছে। সরকারি হিসেবে নয়, জনমতের ভিত্তিতেই এই ধারণাগুলি তৈরি হচ্ছে। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 27.1% মুসলিম জনসংখ্যা রয়েছে। মনে করা হচ্ছে পরবর্তী জনগণনায় তা 30% বা তার বেশি হতে পারে। পুরো রাজ্যকে ঘিরে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে এখানে কে জিতবে বা কে হারবে তা মুসলিম ভোট ব্যাংকই ঠিক করে। এ বিষয়ে ত্রিবেণী সেন্টার ফর পলিটিক্যাল ডেটা নামে একটি সংস্থার কথা উল্লেখ করা হয়। ত্রিবেণী সেন্টার ফর পলিটিক্যাল ডেটা একটা খুবই আকর্ষণীয় গবেষণা প্রকাশ করেছে এবং বলেছে যে 2021 সালের নির্বাচনের ফল শুধু মুসলিম ভোটের উপর নির্ভর করে নির্ধারিত হয়নি। তাদের মতে পশ্চিমবঙ্গে 3টি জেলা রয়েছে যেখানে মুসলিম জনসংখ্যা 50%-এরও বেশি বা তার কাছাকাছি। এর মধ্যে প্রথমে রয়েছে মুর্শিদাবাদ। এখানে সংখ্যালঘুদের জনসংখ্যা প্রায় 66.27%। দ্বিতীয় জেলা হলো মালদা। এটা একসময় আব্দুল গনি খান চৌধুরীর শক্ত ঘাঁটি ছিল, যিনি কংগ্রেসের নেতা এবং কেন্দ্রের রেলমন্ত্রীও ছিলেন। এখানে সংখ্যালঘুদের জনসংখ্যা প্রায় 51.27%। তৃতীয় জেলা হলো উত্তর দিনাজপুর, যেখানে সংখ্যালঘুদের জনসংখ্যা 50%-এর একটু কম, প্রায় 49.92%। তাই এটাকেও প্রায় 50% ধরেই বিবেচনা করা হয়। এই পরিসংখ্যানগুলো 2011 সালের জনগণনার ভিত্তিতে দেওয়া, তাই অনুমান করা হয় বর্তমান সময়ে এই হার আরও বেশি হতে পারে। এই 3টি জেলাকে কেন্দ্র করে এই মুসলিম প্রধান এলাকা বলে একটা ন্যারেটিভও তৈরি করা হয়েছে। এভাবে বলা হয় যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরাই ঠিক করে কার হাতে ক্ষমতা থাকবে। এই 3টি জেলার সংখ্যালঘু জনসংখ্যার ভিত্তিতে একটা ধারণা তৈরি করা হয় যে পশ্চিমবঙ্গের প্রায় 80 থেকে 120টি আসনের ফল সংখ্যালঘু ভোটাররা নির্ধারণ করেন। কিন্তু এই গবেষণায় সেই ধারণা একেবারে ভেঙে দেওয়া হয়েছে। গবেষণায় যা নির্বাচন কমিশনের তথ্যের উপর ভিত্তি করে দেখা যায় যে মালদা জেলার মতো জায়গায়, যেখানে সংখ্যালঘুদের জনসংখ্যা প্রায় 51.27%, সেখানে মোট 12টি বিধানসভা আসনের মধ্যে 4টিতে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে।
এই স্টাডি অনুযায়ী 2021 সালে নির্বাচনে বিজেপি সংখ্যালঘু ভোটের একজোট হওয়ার কারণে হারেনি, বরং বলা হয়েছে হিন্দু ভোট কম পাওয়ার জন্য তারা পরাজিত হয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 57% হিন্দু ভোট পেয়েছিল এবং তখন তারা 18টি লোকসভা আসনে জয়ী হয়। 2021 সালে ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোটারদের মধ্যে ভোট শেয়ার কমে প্রায় 50% নেমে আসে, অর্থাৎ প্রায় 7% কমে যায় বাড়ার বদলে। আশা করা হয়েছিল 2021-এ হিন্দু ভোট আরো বেশি একজোট হবে এবং বিজেপি বেশি ভোট পাবে, কিন্তু তা হয়নি। এখন দেখা যাক 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে রাজনীতিতে কিভাবে পরিবর্তন হয়েছে। 2016 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস 49%-এর বেশি ভোট পেয়ে 211টি আসনে জয়ী হয়। কংগ্রেস পায় 12.25% ভোট ও 44টি আসন, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী পায় 19.75% ভোট ও 26টি আসন। এই ফলাফল দেখায় যে মুসলিম ভোট ভাগ হয়ে গেলেও তৃণমূল কংগ্রেসের তেমন কোনো ক্ষতি হয়নি। তাই মুসলিম ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে, এই ধারণা সবসময়ের জন্য সত্যি নয়। 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেটারই উদাহরণ। আর ওই নির্বাচনে বিজেপি প্রায় 10.16% ভোট পেয়ে মাত্র 3টি বিধানসভা আসনে জয়ী হয়েছিল। 2016 থেকে 2019 এই সময়টা আগে দেখুন। এই সময়ে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার বেড়ে যায় এবং লোকসভায় তাদের আসন সংখ্যা 18তে পৌঁছে যায়, যেখানে 2014 সালে তারা মাত্র 2টি আসন পেয়েছিল। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও পশ্চিমবঙ্গে বিজেপি মাত্র 2টি লোকসভার আসনে জিতেছিল, আর 2016 সালের বিধানসভা নির্বাচনে তারা পেয়েছিল মাত্র 3টি আসন। কিন্তু 2019 সালে বিজেপির বড় উত্থান ঘটায়, লোকসভায় তাদের আসন সংখ্যা বেড়ে 18 হয়ে যায়। সেই সময়ে বিজেপির শক্তিশালী স্থানীয় নেতৃত্ব ছিল না, সংগঠনও খুব মজবুত ছিল না এবং এমনটা মনেও হচ্ছিল না যে তারা ক্ষমতায় আসতে পারবে বা তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে হারাতে পারবে। তাই 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি যে হিন্দু ভোট পেয়েছিল তার একটা কারণ ছিল যে মানুষের মধ্যে ধারণা ছিল যে কেন্দ্রে আবার বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার গঠিত হতে চলেছে। ফলে প্রায় 57% হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন করেছিল। কিন্তু 2021 সালে সেই হিন্দু ভোটের মধ্যে 7% তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায়। এখন সংখ্যালঘু ভোটারদের সামনে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। সংখ্যালঘু ভোটাররা সাধারণত একদিকে ভোট দেন, একসময় তারা কংগ্রেসকে দিয়েছেন, তারপর তারা সিপিএমকে দিয়েছেন এবং এখন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। 2011 সালে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল 59, কিন্তু 2011 পর থেকে একদিকে ভোট দেওয়া শুরু করে। 2016-তে এই সংখ্যা কমে 44-এ আসে। এই বিষয়টি তৃণমূল কংগ্রেস বুঝতে পারে যে মুসলিম ভোটারদের সামনে খুব বেশি বিকল্প নেই। তাই 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 56 জন মুসলিম প্রার্থী দেয়, কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস মাত্র 44 জন মুসলিম প্রার্থী দেয়। অর্থাৎ একদিকে ভোট দেওয়া এবং একটি দলের সঙ্গেই থাকা, এর ফল হিসাবে মুসলিম প্রতিনিধিত্ব কমে যাচ্ছে। এই বিষয়টি মুসলিম ভোটারদের কাছেও ধীরে ধীরে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এর ফল কি হতে পারে? এই স্টাডি অনুযায়ী মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে কংগ্রেস আবার শক্তি ফিরে পেতে চলেছে, আর এই দুই জেলায় কংগ্রেসের পুনরুত্থান মানে সরাসরি তৃণমূল কংগ্রেসের ক্ষতি। অর্থাৎ তৃণমূলের ক্ষতির একটি বড় কারণ হতে পারে এই পরিবর্তন। যদিও বিশ্লেষণের ক্রম আপনি অন্যভাবেও সাজাতে পারেন। আবার অন্য একটা কারণ হিসেবে এই এসআইআরকে ধরা হচ্ছে। প্রায় 91 লক্ষের বেশি ভোট কাটা পড়েছে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তৃণমূল কংগ্রেসের। কারণ বলা হচ্ছে যেসব অনুপ্রবেশকারী ছিল তাদের অনেকেই বাংলাদেশে ফিরে গেছে এবং অনেকেই ভোটার হিসাবে সামনে আসেনি, কারণ তাদের কাছে প্রয়োজনীয় নথি ছিল না। যারা ভুয়ো নথির ভিত্তিতে ভোটার তালিকায় নাম তুলতে চেয়েছিল তাদের নাম যুক্ত হতে পারেনি। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে 27 লক্ষের বেশি ভোট রয়েছে বলা হচ্ছে, তার মধ্যে অনেকেই আসলে প্রকৃত ভোটার নয়, কিন্তু ভুয়ো নথির ভিত্তিতে বা অন্য উপায়ে তারা ভোটার হতে চাইছিল। তাদের সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এখন আর তাদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে সুপ্রিম কোর্ট বলেছে ভোটের একদিন আগেও যদি ট্রাইব্যুনাল কিছু নাম অনুমোদন করে তাহলে সেগুলোকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। তাই এই এসআইআর এর কারণে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে সবচেয়ে বড় ধাক্কা পেয়েছেন এমনটাই বলা হচ্ছে।
আপনারা দেখুন সারা দেশে যেখানে এসআইআর হয়েছে সেখানে সবচেয়ে বেশি হাঙ্গামা কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গে হয়েছে। কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বারবার তিনি এসআইআর বিরোধী মন্তব্য করেছেন বা এখনো করে চলেছেন। তিনি জানতেন তার সঙ্গে কি হচ্ছে, তিনি জানতেন এসআইআর এর ফল কি হতে চলেছে, তিনি জানতেন এসআইআর এর পর নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হবে সেটা কি হবে। দ্বিতীয়ত, যে ওয়েলফেয়ার স্কিমগুলোর কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে সেগুলো এখন একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। একটা সীমার পরে এই ধরনের ওয়েলফেয়ার স্কিম থেকে আগের মতো নির্বাচনী লাভ আর পাওয়া যায় না, যদিও ভাবমূর্তিটা বজায় থাকে। আপনি উদাহরণ হিসেবে 2024 সালে লোকসভা নির্বাচনের কথা ভাবতেই পারেন। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে ওয়েলফেয়ার স্কিমগুলো ঘোষণা করেছিল তার সুবিধা তারা 2019 সালে লোকসভা ভোটে পেয়েছিল, কিন্তু সেই একই স্কিমগুলো আরও ভালোভাবে চালানো সত্ত্বেও বিজেপি 2024 সালে তেমন নির্বাচনী লাভ পায়নি। 2019-এর পরে যে বিনামূল্যে রেশন প্রকল্প এসেছে তাতে সরকার 81 কোটির বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য দিচ্ছে, কিন্তু 2024 সালে ওই 81 কোটির মধ্যে কতজন বিজেপিকে ভোট দিয়েছে তা বলা সত্যিই কঠিন। তবে বড় সংখ্যায় দেয়নি এটা নির্বাচনের ফলাফলেই বোঝা যাচ্ছে। তাই প্রত্যেকটা ওয়েলফেয়ার স্কিমের একটা নির্দিষ্ট সেলফ লাইফ থাকে। এরপর শুরু হয় ডিমিনিশিং রিটার্ন, অর্থাৎ ধীরে ধীরে এর লাভ কমতে থাকে এবং একসময় এমন অবস্থায় পৌঁছায় যখন এর সুবিধা একেবারেই পাওয়া বন্ধ হয়ে যায়। তাই মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুসলিমরা যাদের সঙ্গে থাকবে সরকার তাদেরই হবে, এই ধারণা নাকি প্রথমবারের জন্য ভাঙতে চলেছে এই পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশে এটা আগেই ভেঙেছে, অসমেও এটা আগে ভেঙেছে, আর অসমে তো তৃতীয়বারের জন্য এটা আবারও ভাঙতে চলেছে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা প্রথমবার ভাঙতে চলেছে। এই ভুল ধারণা বা ন্যারেটিভের কারণে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তুষ্টিকরণের সব সীমা ছাড়িয়ে গেছেন। আমি একটু আগেই বললাম যে একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। এখন সংখ্যালঘুদের জন্য যতই করা হোক তারা যতটা ভোট দেয় তার বেশি তো আর দিতে পারবে না। 2021 সালে নির্বাচনে প্রায় 75% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, এমনটাই দাবি। বলা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর 75% মুসলিম ভোট পাবে না, তার থেকে কম পাবে। আর 2021 সালের যে প্রায় 7% হিন্দু ভোট বিজেপি থেকে সরে গিয়েছিল এবং 2019 সালে যে ভোট বিজেপি পেয়েছিল তা আরও বাড়বে। এই 7% তো ফিরবেই, তার সঙ্গে আরও যোগ হবে, এমনটাই মনে করা হচ্ছে। সবচেয়ে বড় লাভ বিজেপির হবে এবং সবচেয়ে বড় ক্ষতি তৃণমূল কংগ্রেসের হবে, কারণ আগে যারা পশ্চিমবঙ্গে থাকতো না বা যারা জীবিত ছিল না তাদের নামে যে ভুয়ো ভোট পড়তো তা এবার আর সম্ভব হবে না। যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তা দেখে বোঝা যায় যে এবারের নির্বাচন কতটা স্বাধীন ও নিরপেক্ষ হতে চলেছে। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ এসব কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে এবং তাদের বৈঠকও হয়ে গেছে। এখন কিছু মানুষ বলছেন কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন জেতার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে সামনে এসেছে সোশ্যাল মিডিয়াতে সমীকা রবির একটি পোস্ট। তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি 1970-এর দশকে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত আর.কে লক্ষণের একটা কার্টুন শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে নিচে রাস্তায় ট্যাঙ্ক এবং উপরে যুদ্ধ বিমান ঘুরছে। সেখানে কেউ জিজ্ঞাসা করছে এটা কি যুদ্ধ হতে চলেছে, যুদ্ধের পরিস্থিতি কি? তখন বলা হচ্ছে না, নিরপেক্ষ নির্বাচন করার জন্যই এসব করা হচ্ছে। 1970-এর দশক আর 2026 এই দুটো সময়কে তুলনা করে দেখা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি বদলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে 4 মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল হতে চলেছে, এটা স্পষ্টই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের এই বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মনে হয়? সত্যিই কি 2026-এ কোনো বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে বাংলা? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है।
सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।